আজকে আমরা দেখব বীজ আর ফল এটা কি হয়, বীজ কাকে বলে বা ফল কাকে বলে। The process of fertilization, নিষেকের প্রক্রিয়ার পরে অনেক কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে, যাকে দিয়ে ওভারি ডিম্বাশয় হয়ে যায় ফল বা ওভিউল ডিম্বক হয়ে যায় সিড। তাহলে ফল কাকে বলবে? ফল বলবে উদ্ভিদের নিষিক্ত ও পরিণত বীজপূর্ণ ডিম্বাশয়কে ফল বলে। উদ্ভিদের নিষিক্ত মানে ফার্টিলাইজড আর নিষিক্ত ও পরিণত চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ অনেকটা কেমিক্যাল চেঞ্জেস ঘটেছে ওখানে। সুতরাং কি হয়েছে, যা ওভারি ছিল, যা ডিম্বাশয় ছিল, সেটা পরিবর্তন হয়ে ফল হয়ে গেছে, সাইজে বড় হয়ে গেছে, ওখানে অনেক রকমের রাসায়নিক পরিবর্তন ঘটেছে, আর ওটাকে ডিম্বাশয় থেকে ফলে পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, বীজ বীজ কাকে বলে? যেমন ডিম্বাশয় পরিবর্তন হয়ে যায় ফলে, ডিম্বক পরিবর্তন হয়ে যায় বীজে। তাহলে বীজকে কি রকম আমরা ডিফাইন করব বা বীজের সংজ্ঞাটা কি হবে এটা দেখে নিই আমরা। ফলতক দিয়ে আবৃত বা অনাবৃত পরিণত ও পরিবর্তিত নিষিক্ত ডিম্বককে বীজ বলে। মানে এখানে কি হলো, ফলতক ফল দিয়ে আবৃত বা ফল নাও হতে পারে, বীজ অনেকবার এমনি থাকে, যেমন জিমনোস্পার্মে ফল দিয়ে আবৃত হতে পারে বা নাও হতে পারে, অনাবৃত থাকতে পারে। পরিণত ও পরিবর্তিত, ওভিউলটা ডিম্বকটাও পরিণত হয়ে গেছে, কেমিক্যাল চেঞ্জেস হয়েছে অনেকটাই, কেমিক্যাল চেঞ্জেস হয়ে এটা পরিণত হয়ে এটা কি হয়ে গেছে, বীজ হয়ে গেছে। পরিণত নিষিক্ত ফার্টিলাইজড আছেই, বীজ হয়ে গেছে। তাহলে ফল আর বীজ মানে ওভারি আর ওভিউল, ডিম্বাশয় বা ডিম্বক, এটা পরিবর্তন হয়ে ফল আর বীজ তৈরি করেছে। আচ্ছা, ফল নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, এখন দেখছি বীজে নিয়ে একটু আলোচনা করি। এটা খুবই ইম্পর্টেন্ট, বীজ বা ফল দুটোই খুব ইম্পর্টেন্ট। এটা খুব ভালো করে এটা পয়েন্টগুলো যা আছে, অনেক পয়েন্ট আছে বীজ নিয়ে, অনেক টার্মিনোলজিস আছে, অনেক প্রকারভেদ আছে, অনেক কিছু ভ্যারাইটি আছে, সেটা আমরা দেখব। বীজ নিয়ে আলোচনা করি আগে। আচ্ছা, বীজ নিষেকের পরে সেটা দুটো প্রক্রিয়া নিতে পারে, দুটো পথ নিতে পারে। একটা ডরমেন্ট স্টেজে চলে যেতে পারে। ডরমেন্ট স্টেজ মানে কি? রেস্টিং স্টেজ, মানে ওখানে সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো খুবই স্লো হয়ে যাবে, মানে ওখানে কিছু চেঞ্জেস ঘটবে না। ওরা রেস্টিং, মানে নাম দিয়ে বুঝতে পারা যায় যে রেস্টিং, কোনো মেটাবলিক ক্রিয়া ওখানে বেশি কিছু হচ্ছে না, শুধু ওকে জীবিত রাখার জন্য যত দরকার ততই হচ্ছে, খুবই কম মেটাবলিক প্রক্রিয়াটা ঘটে। ডরমেন্ট স্টেজ, ডরমেন্ট স্টেজে বীজ অনেক দিন থাকতে পারে, অনেক দিন থাকতে পারে। আমরা যা বাজার থেকে যা চানা নিয়ে আসি বা মটর দানা নিয়ে আসি, এই সব ডরমেন্ট স্টেজ। এটা একটু যদি ফেভারেবল কন্ডিশন পেয়ে যায় তাহলে এরা জার্মিনেট করবে, তখন এরা জার্মিনেট একটা ডরমেন্ট স্টেজে ঢুকে যেতে পারে যখন কন্ডিশনটা ফেভারেবল না। আর যদি ঠিকঠাক কন্ডিশন পেয়ে যায়, ঠিকঠাক কন্ডিশন বলতে তোমার টেম্পারেচার, তাপ, জল বা অক্সিজেন, এই তিনটে মাত্রা যদি ঠিকঠাক পায় ওরা, তাহলে জার্মিনেট করবে। জার্মিনেট করবে মানে কি? ভ্রূণ তৈরি করবে, এমব্রিও তৈরি করবে। আচ্ছা, এখানে দেখো, এখানে একটু ডরমেন্ট স্টেজ আর জার্মিনেটিং স্টেজে আঁকাটা দিয়েছি, সেটা দেখো। এখানে একটা ডাইকট সিড নিলাম, এটা ডরমেন্ট মানে একটা সিড আছে আর কি, একটা বীজ আছে। বীজের কি কি ভাগ? উপর ভাগটাকে টেস্টা বলা যায়, টেস্টা আর টেগমেন, এটা বীজের ভাগ হয়ে যায়, যা ছিল কি ছিল, ইন্টিগুমেন্টস ছিল, সেটা টেস্টা আর টেগমেন হয়ে যায়। তারপরে ভেতরে কটিলেডন আছে, ডাইকট সিড নিয়েছি, এখানে দুটো কটিলেডন থাকবে। মাইক্রোপাইল, যা মাইক্রোপাইল ছিল সেটা ওই রকমই বীজে থাকে।
আর হাইলাম যেখানে বীজ ফিউনিকল দিয়ে অ্যাটাচ, সিড স্টক দিয়ে অ্যাটাচ থাকে সেটাকে বলা যায় হাইলাম। এটা একটা বীজ, একটা ডরমেন্ট বীজ বলতে পারা যায়। আর ডরমেন্ট বীজ যখন ঠিকঠাক কন্ডিশন গুলো পায় তখন জার্মিনেট করবে। জার্মিনেট যখন করবে তখনই এমব্রিও ডেভেলপ হবে। এমব্রিও যা আমরা দেখেছি, ভ্রূণ ডেভেলপমেন্ট যা আমরা দেখেছি, সেটা যখন কন্ডিশনটা ঠিকঠাক পায় তখনই হয়। আচ্ছা, এখানে কি হবে? যখন জার্মিনেট করে তখন কি হবে? দুটো কটিলেডন তৈরি হয়ে যাবে। আর কটিলেডন তো আছে, এখানেও আছে, কিন্তু কটিলেডন ডেভেলপমেন্টটা, বীজপত্র ডেভেলপমেন্টটা আগে হয়, এমব্রিও ডেভেলপমেন্টটা পরে হয়। এবার বীজপত্র ডেভেলপমেন্ট পরেও ওরা ডরমেন্ট স্টেজে যেতে পারে। তাহলে যখন বীজটা ঠিকঠাক পরিস্থিতি পাবে তখন এমব্রিও ডেভেলপমেন্টটা শুরু হবে। এটা একটা এমব্রিওনিক অ্যাক্সিস। এখানে রয়েছে এপিকটিল। এপিকটিল ওই ভাগ যেখান থেকে বেরোবে প্লুমুল বা কাণ্ড বেরোবে, যেখানে কটিলেডন সাথে লেগে থাকে ওই জায়গাকে এপিকটিল বলে। এপিকটিলের উপরের ভাগ হলো প্লুমুল। তারপরে ওই রকমই যা কটিলেডন সঙ্গে লাগা আছে, যা মূল দেবে, সেটাকে বলা যায় হাইপোকটিল। আর ওর পরের অংশটা হলো র্যাডিক্যাল, মানে হাইপোকটিল থেকে র্যাডিক্যালটা বেরিয়ে এটা হবে মূল। তাহলে এটাই হয়ে গেল, এটাই শুরু করেছি। আর সিড নিয়ে অনেক এখন চর্চা হবে, সিড নিয়ে অনেক, বীজ নিয়ে অনেক কথা আছে। তোমরা আপাতত এখানে মাথায় রাখো, যা নিষেক প্রক্রিয়ার ফলে অনেকটাই কেমিক্যাল চেঞ্জেস হয়, যাকে দিয়ে ডিম্বক হয়ে যায় ফল, আর ডিম্বাশয় হয়ে যায় ফল, আর ডিম্বক হয়ে যায় বীজ। বীজ ডরমেন্ট স্টেজে চলে যেতে পারে বা জার্মিনেট করতে পারে। জার্মিনেট যখন করবে তখন এমব্রিও ডেভেলপ, এমব্রিও ভ্রূণ তখন তৈরি হবে। আর ভ্রূণের এই সবকটা পার্ট হলো প্লুমিউল, এপিকটাইল, হাইপোকটাইল, র্যাডিক্যাল। আচ্ছা, আমরা সিড আর ফ্রুট করছি। বীজ নিয়ে নেক্সট আমার যা টপিক আছে সেটা আছে ডাইকট আর মনোকট বীজ। একবীজপত্রী, দুই বীজপত্রী বীজ কিরকম দেখতে। ঠিক আছে, চলো একটু দেখি। মনোকট সিড। মনোকট সিডে কি কি থাকে? সব থেকে আগে সিড কোট, বীজপত্র, টেস্টা, টেগমেন। ওই যে ইন্টিকিউমেন্টস ছিল ওটা চেঞ্জ হয়ে টেস্টা আর টেগমেন তৈরি করেছে। এটা একটা খুবই স্টেবল একটা পরত। তোমরা যখন মটর দানা বা চানা, ছোলা এইসব হাতে নেবে তখন দেখবে সেটা যখন শুকনো অবস্থায় থাকে তখন ওরা বীজ থেকে কিছুতেই ওরা সরিয়ে আসবে না, এত টাইট করে ধরে রাখে। যখন সেটাকে আমরা ভিজিয়ে দিই তখন ওরা লুজ হয়ে যায় আর বেরিয়ে আসে, তাই তো? তাহলে এটা দেখেই বুঝতে পারি যে এটা কত শক্ত আছে আর বীজটাকে কিভাবে সুরক্ষিত রেখেছে। সেটাই হলো টেস্টা আর টেগমেন। তারপরে মনোকট সিডে একটা যা জিনিস থাকে সেটা হলো শস্য। আমরা আলোচনা করেছিলাম শস্যল বীজ আর অশস্যল বীজ। এখানে বেশিরভাগ মনোকট সিডে শস্যলটা থাকে, এন্ডোস্পার্মটা উপস্থিত থাকে, পুরো মানে ম্যাচিউরড সিডেও উপস্থিত থাকে। তারপরে স্কুটেলাম। স্কুটেলাম কাকে বলে? একবীজপত্রী একটা বীজপত্র, ওই বীজপত্রকে এখানে কটিলেডন না বলে এখানে স্কুটেলাম বলেছে। স্কুটেলাম মানে হলো একবীজপত্র যা একবীজপত্রী বীজে পাওয়া যায়। স্কুটেলাম, স্কুটেলাম আর কটিলেডন একই হলো, নাম শুধু চেঞ্জ দিয়েছে। এখানে স্কুটেলাম বলে, দুই বীজপত্রী কটিলেডন বলে। তারপরে কলিওপটাইল। কলিওপটাইল এটা মনোকট বীজেই পাওয়া যায়, কলিওপটাইল আর কলিওরাইজা। এটা কি করে? ভেতরে যা প্লুমুল আর র্যাডিক্যাল আছে ওকে সুরক্ষিত রাখে। এটা একটা অ্যাডভান্স ফিচার যা একবীজপত্রী উদ্ভিদগুলোতে পাওয়া যায়। এই জন্যই মানে একবীজপত্রীকে বলা হয়েছে সব থেকে অ্যাডভান্স, সব থেকে সক্ষম উদ্ভিদ। ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্মেও মনোকট হলো সব থেকে অ্যাডভান্সড প্লান্ট গ্রুপ। এই সব
ক্যারেক্টারিস্টিক্স আছে বলে। এখানে কলিওপটাইল আর কলিওরাইজা আছে, যা ভবিষ্যতে যা কাণ্ড বা মূল হবে ওটাকে এরা সুরক্ষিত রাখে। মানে যখন এটা জার্মিনেট করবে তখন কি হয়, বীজ থেকে যখন জার্মিনেট করে তখন যে প্লুমুল বেরোবে এর সাথে, মানে কলিওপটাইলটা ওর সাথে বেরোবে, মানে প্লুমুলটা ওর ভেতরে আছে, তাহলে মাটি থেকে উপরে যাচ্ছে, তো তাহলে কলিওপটাইলটা এতই শক্ত যা ও মাটিকে ভেদ করে সুন্দর করে মাটি থেকে বাইরে এসে যেতে পারে। আর ওর মধ্যে আছে প্লুমুল, যা মাটির উপরে যখন চলে আসবে তখন প্লুমুলটা এগোবে। বুঝতে পেরেছো তোমরা? কলিওপটাইলটা ওটাকে ঘেরা করে রাখে, যেহেতু প্লুমুলটা নষ্ট না হয়। এটাই হলো কলিওপটাইল বা কলিওরাইজা, ওই রকমই কাজ করে। কলিওপটাইল আর কলিওরাইজা এটা একবীজপত্রী বীজে পাওয়া যায়। প্লুমুল আর র্যাডিক্যাল তো তোমরা জানো কি হয়, প্লুমুল কাণ্ড দেবে, র্যাডিক্যাল মূল দেবে। তাহলে এটা হয়ে গেল একবীজপত্রী। এবার দেখি আমরা দুইবীজপত্রী বীজটা কিরকম হয়। সিড কোট একই, টেস্টাটেগমেন এখানেও থাকবে। প্লুমুল আছে, এপিকোটাইল, হাইপোকোটাইল। এপিকোটাইল আর হাইপোকোটাইল তোমরা জানো কি হয়, যা কটিলেডন সাথে যা লাগা থাকে ওই অংশকে এপিকোটাইল বা হাইপোকোটাইল বলে। এটা এখানেও আছে। কটিলেডন্স, এখানে দুটো বীজপত্র, কটিলেডন্স আর র্যাডিক্যাল যা রূপ দেবে। তাহলে এটা হয়ে গেল দুইবীজপত্রী বীজটা, একবীজপত্রী বীজটা। তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট যা একটা জিনিস এখানে মনে রাখতে হবে সেটা হলো ডিফারেন্স। একবীজপত্রী আর দুইবীজপত্রী বীজের ডিফারেন্সটা কি কি, চটপট আমরা একটু দেখে নিই কি আছে। দুইবীজপত্রীতে দুটো কটিলেডন, টু কটিলেডন্স থাকবে, এখানে 1 থাকবে। তারপরে মনোকটে কলিওপটাইল, কলিওরাইজা উপস্থিত, এখানে নেই। তারপরে এখানে স্কুটেলম বলে, এখানে কটিলেডন বলে। আর কিছু দেখতে পাচ্ছি, এখানে এন্ডোস্পার্ম আছে বেশিরভাগ। হ্যাঁ, এন্ডোস্পার্ম বেশিরভাগ এখানে। এমনিও হতে পারে যে অনেকটাই মনোকট বীজে, সেটাও আমরা দেখবো, অনেকটাই মনোকট বীজে এন্ডোস্পার্ম নেই আর কয়েকটা ডাইকট বীজে এন্ডোস্পার্ম আছে, কিন্তু বেশিরভাগ এখানে এন্ডোস্পার্ম থাকে আর এখানে থাকে না। তাহলে তোমাদের যদি ডিফারেন্স বলা হয়, তফাৎ যদি দিতে হয় দুটোর মধ্যে, ডাইকট সিড মনে রাখবে। ডাইকট মনোকট অনেক কিছু হতে পারে, হ্যাঁ, লিফ হতে পারে, স্টেম হতে পারে, অনেক কিছু। সিড যদি হয় তাহলে এই ডিফারেন্স গুলো তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, এবার চলো আমরা ফল নিয়ে আলোচনা করে নিই। ফল আমরা সবাই জানি ওভারি দিয়ে ফল তৈরি হয়, কিন্তু একবার এরকমও হয় যা ওভারি ছাড়া ফুলের অন্য ভাগ, যেমন পুষ্পাক্ষে বা বৃতি, এইসব ফলের রূপটা নিয়ে নেয়, মানে এরা ফ্লেশি হয়ে যায় আর আমরা এটাকে খেতে পারি। তাহলে আমরা ওটাকে ফল বোধ করি, কিন্তু ওটা আসলে ফল না। ওদেরকে বলা যাবে ফলস ফ্রুট। grows from any other part but not ovary থেকে ওদের জন্ম হয়নি, ওরা তৈরি হয়েছে। যেমন অ্যাপলে কেসে পুষ্পাক্ষ যা হয় সেটাই ফ্লেশি হয়ে যায়, যখন কেমিক্যাল চেঞ্জের কথা যখন বলেছিলাম, অনেকটা চেঞ্জ নিষেকের পরে অনেকগুলো কেমিক্যাল চেঞ্জেস ঘটে। তাহলে অ্যাপলের ক্ষেত্রে থ্যালামাসে একটা কেমিক্যাল চেঞ্জ হয় আর সেটা বড় হতে চলে যায় আর ফ্লেশি হয়ে যায়। তাহলে এরকম ফল হলো ফলস ফ্রুট। ডিলেনিয়া নামে একটা ফল, যেখানে বৃতি সেটা ফ্লেশি হয়ে ফলের রূপটা নিয়ে নেয়। আসলে এরা হলো ফলস ফ্রুট, কিন্তু যেহেতু আমরা এটাকে খাই আমরা ভাবি এটাই ফল আর আমরা এটাকেই ফল বলে বোধ করি। তাহলে এটা হলো ফলস ফ্রুট। আর যা ঠিকঠাক ওভারি দিয়ে তৈরি হয়েছে, যেমন আম,
হুম, আম হলো বা লিচি বা নারকেল, এইসব ওভারি দিয়ে তৈরি হয়েছে ফলগুলো, ওটাকে বলা যাবে ট্রু ফ্রুট। প্রকৃত ফল, এটা হলো অপ্রকৃত ফল। আচ্ছা, এটা এখানে একটা ট্রু ফ্রুটে প্রকৃত ফলে একটা ছবি এখানে দেওয়া হয়েছে। এটা দেখো কি কি পার্টস থাকে। ওভারির সব থেকে বাইরে অংশকে বলা যাবে এপিকার। যেমন আমের খোসাগুলো যা আমরা ছাড়িয়ে দিই খাওয়ার আগে, সেটাই হলো এপিকার। তারপরে মেসোকার, যা ফ্লেশি হয়, সুইট হয়, যা আমরা খাই, আমের যা ভাগটা আমরা খাই সেটা হলো মেসোকার। আর এন্ডোকার একটা লেয়ার থাকে বীজের উপরে, মেসোকার্পের ভেতরে বীজের উপরে একটা সাদা রকম একটা লেয়ার থাকে, সেটাকে বলা যায় এন্ডোকার। এই তিনটে ভাগ হলো ওভারি ভাগগুলো, ডিম্বাশয়ের ভাগগুলো। এইসব হলো যখন কেমিক্যাল প্রক্রিয়াটা হচ্ছে নিষেকের পরে, তখন ওভারি চেঞ্জ হয়ে এইসব তৈরি করে। আর ভিতরে আছে বীজটা, এটা হলো ম্যাঙ্গো, বাকি লিচি, কোকোনাট, এটাও হলো প্রকৃত ফল। তাহলে ফ্রুট আর সিড আর ফ্রুট নিয়ে এতটাই বলা ছিল। এবার আমরা অন্য টপিক দিকে যাব। আচ্ছা, এখন আমরা দেখে নিই সিডের গুরুত্বটা কি আছে, সিগনিফিকেন্স অফ সিড। সিড কি কাজ করে, সিডের কেন এত জরুরি? Seed enhances plants dispersal and stores all nutrients needed to start the new generation. মানে সিড, বীজ কি করে, বীজ উদ্ভিদকে ছড়াতে, চারিদিকে ছড়াতে সাহায্য করে, আর নতুন প্রজনন শুরু করার জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি সঞ্চয় করে রাখে। কেন সিড যেখানেও যাবে, ওখানে হয়তো যা ওখানে পরিস্থিতি আছে সেটা অনুকূল নেই যা জার্মিনেশনটা হোক, তাহলে ওটা ও তো এমনি থাকবে, এমনি ডরমেন্ট স্টেজে চলে যাবে। তাহলে ওই স্টেজটা, ডরমেন্ট স্টেজটা কতদিন থাকে এটা তো কোনো ঠিক নেই। তাহলে অতদিন, যতদিন ও একটা ফেভারেবল কন্ডিশন না পায়, ওকে তো সুরক্ষিত রাখতে হবে, ভেতরে যে ভ্রূণ আছে ওকে। তাহলে সমস্ত পুষ্টি ও সঞ্চয় করে। ডরমেন্সিতে এমনি বললাম মেটাবলিজমটা স্লো থাকে, তাহলে ওই স্লো মেটাবলিজম সহ এমব্রিওকে যত দরকার ওই সময় রাখার জন্য অত পুষ্টি বীজ নিজের মধ্যে সঞ্চয় করে রাখে। তাহলে বীজের ভূমিকা এটাই হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হলো বীজের, যা গাছটাকে পরবর্তীকালে যে গাছ হবে ওকে যত্ন করে ভ্রূণ হিসাবে রাখে। আচ্ছা, নেক্সট হলো একটা জিনিস রয়ে গেল, পেরিস্পার্ম কাকে বলে। আমরা দেখেছি নিষেকের পরে অনেকগুলো পরিবর্তন হয়, ফুলের অনেকগুলো পরিবর্তন হয়, সবকিছু যা বাইরের অংশ সবকিছু পড়ে যায়, আর ডিম্বাশয়ে ফলে পরিবর্তন হয়, আর ডিম্বক বীজে পরিবর্তন হয়। আচ্ছা, তোমরা মনে করো নিউসেলাসটা কি? নিউসেলাস, এমব্রিও স্যাকের চারদিকে নিউসেলাস কোষ ছিল। এবার যখন এই পরিবর্তন হচ্ছে তখন এমব্রিও স্যাক পুরোপুরি জায়গা নিয়ে নেয় আর নিউসেলাস শেষ হয়ে যায়, নিউসেলাস সাধারণত থাকে না। কিন্তু এক একটা সময়, যেমন ওয়াটার লিলি বা মিরাবিলিস, এইসব উদ্ভিদে নিউসেলাসটা থেকে যায় আর সেটা পরিণত হয় পেরিস্পার্মে। মানে পরিণত নিউসেলাসকে পেরিস্পার্ম বলা যায়। আর এটা কিছু একটা উদ্ভিদে দেখা যায়। সাধারণত নিউসেলাস নিষেকের পরে থাকে না, কিন্তু যখন থাকে তখন সেটাকে পেরিস্পার্ম বলা যায়।